নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, যেটি পূর্বে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে এবং বর্তমানে এটি একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এবং এই মিউজিয়াম একটি দ্রষ্টব্য স্থান প্রত্যেক ভারতবাসীর কাছে অবশ্যই, যেহেতু এই মিউজিয়াম ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবী আন্দোলন অর্থাৎ সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত বহু বিখ্যাত বিপ্লবীদের স্মৃতি বিজড়িত। মিউজিয়াম খোলা থাকে প্রতি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, কেবলমাত্র সোমবার বন্ধ থাকে এই মিউজিয়াম। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই মিউজিয়াম সকাল 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। 5:30 নাগাদ অর্থাৎ বিকাল 5:30 নাগাদ টিকিট কাউন্টার সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যায়। মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা আছে, যেটি সামনে থাকা টিকিট কাউন্টার থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। মাথাপিছু 30 টাকা টিকিটের দাম। এছাড়া আলাদাভাবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা করা আছে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য মাথাপিছু 100 টাকা করে টিকিট, যা আলাদাভাবে ধার্য করা হয়েছে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে মূলত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায় সম্পর্কে নানান তথ্যচিত্র দেখানো হয়ে থাকে ডিজিটাল মাধ্যমে। টিকিট কাটার পর মূল প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম মূল সংশোধনাগারের ভেতরে অর্থাৎ অভ্যন্তরে এগিয়ে চললাম। এইবার চলে এলাম সংশোধনাগারের ভেতরে, অর্থাৎ এইখান থেকে সংশোধনাগার শুরু হচ্ছে। সর্বপ্রথমেই একটি দর্শনীয় জিনিস আপনাদের দেখাতে ইচ্ছা করছে, যেটি হচ্ছে একটি শতাব্দী প্রাচীন ঘণ্টা, যা আলিপুর মিউজিয়ামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আলিপুর জেল যখন ব্রিটিশ ভারতের ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনস্থ একটি সংশোধনাগার ছিল, তখন কিন্তু এই ঘণ্টাটি ব্যবহৃত হতো। পরবর্তীকালে কিন্তু এটি আর ব্যবহৃত হতো না। এরপর এগিয়ে এসে আপনারা দেখতে পাবেন আলিপুর জেল মিউজিয়ামের একটি ডিটেইলড ম্যাপ, যেটি বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই প্রতিস্থাপন করে রাখা আছে। এখানে দেখতে পাবেন ম্যাপের মাধ্যমে আলিপুর জেল মিউজিয়ামের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। এরপর সোজা এগিয়ে গেলে আপনাদের সামনে আসবে অফিস বিল্ডিং, যেখান থেকে ভিউটা এই রকম কিছুটা মিউজিয়ামের। আরেকটি দ্রষ্টব্য বিষয় হচ্ছে, এখানে কিন্তু আলিপুর জেলের মধ্যের প্রত্যেকটি স্ট্রিটের আলাদা আলাদা নাম এবং নম্বর দেয়া আছে। এছাড়াও ডিরেকশান আলাদা আলাদা করে প্রোভাইড করা আছে, কোনটা আপনি কোনটার পর দেখবেন। অর্থাৎ প্রথমে ধরুন আপনি যদি শুরু করেন, আপনার সুবিধার জন্য বলছি, যেরকম আমি আমার ভিডিওতেও করেছি, কিছুটা এগুলোই দেখতে পাবেন। প্রথমে ফাঁসির মঞ্চ থেকে শুরু করলে, তারপর নেতাজি কক্ষ ভবন ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেখতে গেলে আপনার সুবিধা হবে। চলুন এবার আসল জায়গা এই আলিপুর জেল মিউজিয়ামের, যেটি আমাদের মনকে এখনও নাড়া দেয়, সেটি হচ্ছে এখানের ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চর সাথে জড়িত কয়েকটি স্থান আছে, যেরকম কন্ডেমশন রুম এবং অটোপসি রুম। ফার্স্টে আমরা দেখছি কন্ডেমশন রুম। কন্ডেমশন রুম হচ্ছে যে কন্ডেমড সেল বলে আমরা যেটা জানি, বিপ্লবীদের যাদের ফাঁসির হুকুম হতো ব্রিটিশ আদালতে, তাদেরকে ফাঁসির কয়েকদিন আগে এই স্পেশালাইজড সেলগুলোতে রাখা হতো। সেই মহান বিপ্লবীরা এই স্পেশালাইজড সেলগুলিতে রাত্রি যাপন করতেন ফাঁসির কয়েকদিন আগে থেকে। সেই রকম কয়েকটি কন্ডেমশন রুমের ভেতর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এরকমই ছিল আলিপুর জেলের ভেতরের কন্ডেমশন রুম, যেখানে একদা রাত কাটিয়েছিলেন দীনেশ মজুমদার, দীনেশ গুপ্তের মতো অসংখ্য শহীদ বিপ্লবী।
কন্ডেমশন সেল বা কন্ডেমশন রুমের পর প্রথমেই যেখানে চলে আসতে হয় সেটি হলো শতাব্দী প্রাচীন এই ফাঁসির মঞ্চ। এই সেই ফাঁসির মঞ্চ যেখান থেকে একদা দীনেশ গুপ্ত অর্থাৎ রাইটার্স বিল্ডিং অভিযানের অন্যতম বিপ্লবী, অলিন্দ যুদ্ধের অন্যতম শহীদ দীনেশ গুপ্ত একদা জীবনের জয়গান গেয়ে গেছেন, স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন এই ফাঁসির মঞ্চ থেকেই। এই আলিপুর জেলের এই ফাঁসির মঞ্চতেই মৃত্যুবরণ করেছিলেন। ফাঁসির মঞ্চ সংলগ্ন এই বৃহৎ গাছগুলি না জানি কত বছরের কত বিপ্লবীর কত যন্ত্রণার সাক্ষী হয়ে আছে। কয়েকজন মনে রাখার মতো শহীদদের তালিকা এখানে দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু এবং দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার, চারুচন্দ্র মজুমদারের মতো প্রমুখ প্রখ্যাত বিপ্লবী ব্যক্তিত্ব, যারা একদা এই ফাঁসির দড়িতেই, এই ফাঁসির মঞ্চেই শহীদ হয়েছেন। এই গাছগুলো আজও যেন তার সাক্ষী দিয়ে চলেছে। ফাঁসির পর এই মহান বিপ্লবীদের দেহ পরীক্ষা নিরীক্ষার জন্য এই সুড়ঙ্গ দিয়ে নিচের কক্ষ থেকে তুলে আনা হতো। এই সিঁড়ির মাধ্যমে রক্ষীরা তুলে আনতেন সেই মহান বিপ্লবীদের মৃতদেহগুলি, নিয়ে এসে তারপর নিয়ে যাওয়া হতো পার্শ্ববর্তী অটোপসি রুমে, যেখানে যদি আপনি প্রবেশ করেন, আমার যা অনুভূতি হয়েছিল আশা করি একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনারও তাই অনুভূতি হবে। একটি গা ছমছমে পরিবেশ, একটি অদ্ভুত দুঃখের অনুভূতি, যেটা মনকে একটা চাপা কষ্টে ভরিয়ে দেয়। ভারত মাতার কত বীর বিপ্লবী সন্তান, তাদের শেষ পরিণতি বোধহয় এই অটোপসি রুমেই শেষ হয়েছিল। এই অটোপসি রুমে দুটি আপনারা টেবিল দেখতে পাবেন, যেগুলি লাশ কাটার টেবিল বলে পরিচিত, এবং পাশের যে বেসিনটি মনে করা হয় সেই বেসিনে ব্যবচ্ছেদ হয়ে যাওয়ার পর কিংবা কোনো বিপ্লবী বা শহীদের যদি মৃত্যু না হতো ফাঁসিতে, তাদেরকে রক্তপাতের মাধ্যমে মৃত্যু সুনিশ্চিত করার পর ব্রিটিশ ডাক্তারেরা এই বেসিনেই কতবার হাত ধুয়েছেন। তারপর চলে আসা গেল ফাঁসির মঞ্চের ঠিক বিপরীত দিকে অবস্থিত নেতাজি কক্ষ ভবন। এটির নাম নেতাজি কক্ষ ভবন দেয়া হয়েছে, তার কারণ এর মধ্যে কেবলমাত্র নেতাজির যে সেলটি ছিল, অর্থাৎ যে সেলে নেতাজি বহুদিন বন্দী ছিলেন আলিপুর জেলে থাকাকালীন, সেটি ছাড়া চিত্তরঞ্জন দাসের সেল, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল এবং বিধানচন্দ্র রায়, যাকে আমরা পশ্চিমবঙ্গের রূপকার বলে জানি, সেই মহান ডাক্তার তথা মহান নরমপন্থী বিপ্লবীর সেল এখানেই অবস্থিত। এটি প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো ডাক্তার বিধানচন্দ্র রায় যে সেলে আলিপুর জেলের মধ্যে বন্দী ছিলেন ব্রিটিশ আদালতের নিয়মানুযায়ী। তারপরে যে সেলটিতে আমরা উঠে আসলাম সিঁড়ির মাধ্যমে, সেটি হলো প্রথমেই আপনার চোখে পড়বে নেতাজি কক্ষ, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবের মহানায়ক এই সেলেতেই একদা রাত্রি যাপন করেছেন, এই সেলেতেই একদা কারাদণ্ড ভোগ করেছেন ব্রিটিশ শাসনের সময়। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে নেতাজির একটি মূর্তি স্থাপন করা হয়েছে। নেতাজির সেলের ঠিক সামনেই দেখতে পাওয়া যাবে নেতাজির রাজনৈতিক গুরু তথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি মূর্তি, যার ঠিক পেছন দিকেই রয়েছে, অর্থাৎ নেতাজির কারাকক্ষের পাশেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাকক্ষ। আলিপুর জেলে থাকাকালীন এই সেলটিতেই চিত্তরঞ্জন দাসকে রাখা হয়েছিল, যিনি আমাদের কাছে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। তার পাশেই আপনারা দেখতে পাবেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। এরকম আরও অনেক বিপ্লবীর সেল এখনও অচিহ্নিতই রয়ে গেছে। অনেক নাম না জানা বিপ্লবী, অনেক নাম না জানা বঙ্গ সন্তান তথা ভারত সন্তান, ভারত মাতার দামাল ছেলেরা, তাদের সেল আজ পর্যন্ত জানা যায়নি। আলিপুর জেলের কোন সেলটি
কোন বিপ্লবীর সাথে সম্পর্কিত ছিল। দোতলা থেকে যদি আপনারা দেখেন, এই নেতাজি কক্ষ ভবনের দোতলায় উঠে আপনারা যদি দেখতে পান তাহলে ভিউটা কিছুটা এইরকম থাকবে। নেতাজি কক্ষ ভবন থেকে বেরিয়ে আসার পর তার কাছাকাছি অবস্থিত নেহেরু কক্ষ তথা নেহেরু ভবন। এইখানে ভারতবর্ষের স্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সেলটি রয়েছে, যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু বহুদিন যাবৎ বন্দী ছিলেন। নেহেরু সেলের থেকে যদি কিছুটা বেরিয়ে আসেন, অর্থাৎ নেহেরু সেল থেকে বেরিয়ে আসার পর কিছুটা যদি পথ হেঁটে যান, তারপরেই পড়বে একটি লাইব্রেরি এবং সেমিনার রুম। এটি ওপেন টু অল। একটাই শর্ত, খালি আপনাকে এখানে নীরবতা পালন করতে হবে। যদিও এখানে কাউকেই নীরবতা পালন করতে আমি দেখিনি, তাও একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনাদের অনুরোধ, অন্তত এইটুকু নীরবতা পালন আমাদের কর্তব্য, আমাদের বিপ্লবী পূর্বসূরিদের শ্রদ্ধা জানাতে এবং তাদের সম্বন্ধিত নানান পুস্তক এবং নানান তথ্য পাঠ করার জন্য। পাশাপাশি এখানে একটি ছোট সেলফি জোনেরও ব্যবস্থা করা হয়েছে, যেরকমটা আপনারা দেখতে পেলেন কিছুটা আগেই। নানান বই রয়েছে এই বইগুলোর জন্য। এই বইগুলো যদি আপনারা পড়তে চান, কোনো রকম কার্ডের প্রয়োজন নেই বা স্লিপের প্রয়োজন নেই। খালি আপনারা যে কোনো একটি চেয়ার বা টেবিল সিলেক্ট করবেন, গিয়ে সেখানে বসে বইগুলো নিয়ে পড়তে পারবেন। লাইব্রেরি থেকে বেরিয়ে এসে তার বিপরীতেই একটি কক্ষ, এই কারাকক্ষটি রূপান্তরিত হয়েছে একটি সেমিনার হলে। এই সেমিনার হলটিতে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর, ব্রিটিশ ভারত থেকে যখন ক্ষমতা হস্তান্তর হয়েছিল ভারতবাসী তথা ভারতীয় নাগরিকদের হাতে, তার একটি তথ্যচিত্র দেখানো হয়ে থাকে। সেখান থেকে বেরিয়ে এলে তারপর আপনারা দেখতে পাবেন শতাব্দী প্রাচীন আলিপুর সংশোধনাগারের এই ওয়াচ টাওয়ারটি, যার এই লোহার সিঁড়ি কত কষ্টের, কত যন্ত্রণার সাক্ষী দিচ্ছে। এই ওয়াচ টাওয়ারটি বর্তমানে জানলাগুলি বন্ধ রাখা হয় এবং ওয়াচ টাওয়ারের নিচের তলাটি সর্বসাধারণের জন্য অবরুদ্ধ রাখা হয়েছে। দ্বিতলে আপনারা আলিপুর জেলের নানান পুরনো ছবি এবং যে সকল ভারতীয় বিপ্লবী দ্বীপান্তরের দণ্ডাদেশ ভোগ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, কিংবা কিয়ৎকালের জন্য সেখানে দ্বীপান্তরে শাস্তি ভোগ করেছিলেন, তাদের নামের তালিকা দেয়া আছে। সুদীর্ঘ এই নামের তালিকা, যা একদিনে পড়ে শেষ করা যায় না। ওয়াচ টাওয়ার থেকে চারপাশটা যদি দেখেন তাহলে এরকম গাছগাছালি এবং কিছু কিছু সেল আপনারা দেখতে পাবেন। ওয়াচ টাওয়ার থেকে যদি নেমে আসেন, নেমে সোজা এগিয়ে আসুন। সোজা এগিয়ে এলে আপনাদের সামনে পড়বে প্রথমে একটি পুলিশ মিউজিয়ামের ছোট সংস্করণ এবং তার পাশেই পড়বে কিছু ঐতিহাসিক কারাকক্ষ, যেগুলিকে সেভাবে সংস্কার করা হয়নি, এবং কিছু কিছু কারাকক্ষ সাধারণের জন্য খুলে দেওয়া রয়েছে, যেরকম এই কারাকক্ষটি। এগুলিতে কিন্তু সাধারণ প্রবেশ করতে পারে, কিছুটা হলেও অনুভব করতে পারে তাদের বিপ্লবী পূর্বসূরিদের জ্বালা যন্ত্রণাগুলিকে। যেরকম এই একটি কারাকক্ষতে আমি ঢুকেছিলাম এবং দ্বার অবরুদ্ধ করে কিছুক্ষণ অনুভব করতে চেষ্টা করেছিলাম ঠিক কতটা যন্ত্রণা তাদের ভোগ করতে হতো, যদিও সেটা অনুভব করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তারপর যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন, আগেই বলছিলাম সেই পুলিশ মিউজিয়ামের কথা। যে পুলিশ মিউজিয়ামটি কলকাতায় আলাদাভাবে একটি ভবনে ছিল, সেই পুলিশ মিউজিয়ামটি একটি বৃহৎ অংশ এখন এইখানে সরিয়ে আনা হয়েছে। মূলত আলিপুর জেলের একটি সাধারণ কারাকক্ষর কয়েকটি সেলকে
মূলত নিম্নতলের সেলগুলিকে রূপান্তরিত করা হয়েছে পুলিশ মিউজিয়ামে। প্রথমেই দেখে নেওয়া যাক কিংসফোর্ডকে পাঠানো সেই বই বোমা, যেটি পরেশ মৌলিক বহন করে নিয়ে গিয়েছিলেন কিংসফোর্ডের কাছে, যদিও তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। ভাবা যায় এই সেই বই বোমা যা নাকি কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল। আজও তা অক্ষত অবস্থায় রয়েছে, খালি বোমাটি নিষ্ক্রিয়করণ হয়ে রয়েছে। এছাড়াও তার সাথে সম্পর্কিত নানান বিপ্লবীদের ব্যবহার করা নানান আগ্নেয়াস্ত্র, বোমার খোল, বিপ্লবীরা যে যে ধরনের বোমা ব্যবহার করতেন, আলিপুর ষড়যন্ত্র মামলায় বিপ্লবীদের কাছ থেকে পাওয়া নানান আগ্নেয়াস্ত্র এবং বোমা সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, যেটা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আপনারা যদি একবার ভ্রমণ করে দেখেন স্থানটি, তাহলে অবশ্যই আপনারা অনুভব করতে পারবেন। এরপর আমার দৃষ্টির আকর্ষণ কেড়ে নিল পাশের সেলটি, যেখানে অনুশীলন সমিতির ব্যবহার করা নানান আগ্নেয়াস্ত্র রাখা আছে। সেই ইতিহাসের পাতা থেকে পড়া অনুশীলন সমিতির কত কার্যকলাপ, কত সাল তারিখ আমাদের মুখস্থ করতে হয়েছিল, তখন আমরা অনুভব করতে পারিনি এর মাহাত্ম্য কী। কিন্তু যখন এসে দেখলাম, বুঝলাম যে সেই বিপ্লবীরা কি কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন, কিভাবে তারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা করে গেছেন, তখন কিন্তু মনটা অবশ্যই বেদনায় মর্মাহত হয়ে রইল। তাদের ব্যবহৃত নানান আগ্নেয়াস্ত্র আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপরেই আমরা দেখে নেব স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার যে পরিকল্পনা, তার সাথে জড়িত অস্ত্র, যার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে বীণা দাসের নাম। সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাবো একটি সাধারণ কারাকক্ষ, যেটিতে অনেকজন বিপ্লবীকে একসাথে বন্দি করে রাখা হতো। ঠিক এই রকম তার ভেতরটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। মাঝখানে এরকম দেয়াল দিয়ে ভাগ করা থাকতো, রেলিং দ্বারা ভাগ করে রাখা হতো। সেখান থেকে বেরিয়ে এসে আপনারা যাবেন সোজা আর্ট গ্যালারিতে, যেটি একই সাথে একটি প্রদর্শনী কক্ষ। প্রদর্শনী কক্ষর মধ্যে আপনারা দেখতে পাবেন স্বদেশিকতার নানান চিত্র এবং ভাস্কর্যের প্রদর্শনী। তার পাশাপাশি আপনারা কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন কিছু তথ্যচিত্র, যেটা আর একটু এগোলেই আপনারা বুঝতে পারবেন কীরকম কী তথ্যচিত্র দেখানো হয়। যদিও সেটা পুরোটা আমার পক্ষে এই একটি ভিডিওতে রেকর্ড করা সম্ভব হয়নি। নানান বিপ্লবীদের নানান তথ্য সব কিছু কিন্তু একটি দেয়ালে এরকমভাবে লিপিবদ্ধ করে রাখা আছে। একটি ঘরের প্রতিটি দেয়ালে এটি আপনি দেখতে পাবেন। সেটি প্রদর্শনী কক্ষেরই অংশ। একটি এরকম সুড়ঙ্গ করা আছে, যে সুড়ঙ্গে নানান মহান বিপ্লবীর নাম লিপিবদ্ধ আছে এবং সুড়ঙ্গের অপর একটি দিকে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। টানেল থেকে এগিয়ে এসে আপনি আপনার মধ্যে বিপ্লবী খুঁজতে পারবেন, যেটি এখানে আমার সবথেকে আকর্ষণীয় জিনিস মনে হয়েছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার মুখের ছাঁচের সাথে কোন বিপ্লবীর মুখের ছাঁচের মিল আছে তা যাচাই করা হয়ে থাকে। এরপর আপনাদের যে তথ্যচিত্রের কথা বলছিলাম, এই রকম প্রযুক্তির মাধ্যমে একটি তথ্যচিত্র একটি ঘরের মধ্যে দেখানো হয়ে থাকে। অনেকক্ষণের এই তথ্যচিত্র, যেটি আমি আপনাদের সম্পূর্ণ তুলে দেখাতে পারিনি। তারপরে আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে স্বামীজির সম্পর্কে কিছু তথ্য, স্বামীজি কীভাবে বিপ্লবীদের উৎসাহিত করেছিলেন বিপ্লবে পরোক্ষভাবে, সেইটি আপনারা দেখতে পাবেন। সেখান থেকে টানা যদি এগিয়ে আসেন, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিপ্লবী কার্যকলাপের ওপর সম্পূর্ণ একটি কক্ষ নিবেদিত রয়েছে।
তবে এই প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে আপনারা যেখানে যাবেন সেটি হলো হসপিটাল বিল্ডিং। পুরনো এই হসপিটাল বিল্ডিংয়ের ওপরতলায় আপনাদের জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক সাধারণ মানুষ এখানে এই চিত্রের প্রদর্শনী এবং তথ্যের প্রদর্শনী দেখতে পাবেন, যেখানে সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ সহ বন্দে মাতরম গানের ভূমিকা থেকে শুরু করে নানান সময় নানান সাহিত্য, নানান বিদ্রোহ কিভাবে বাঙালির মধ্যে বিপ্লবের স্পৃহাকে জাগিয়ে তুলেছিল তা ফুটিয়ে তোলা হয়েছে এই রকম তথ্য এবং চিত্রের মাধ্যমে। হসপিটাল বিল্ডিংয়ের এই করিডর থেকে এই রকম আপনারা দেখতে পাবেন টোটাল ভিউ পয়েন্টটা। ওই করিডর থেকে এগিয়ে এসে আপনারা অপর একটি কক্ষে প্রবেশ করবেন, যেখানে এই আলিপুর জেল এবং তৎসহ ভারতবর্ষের নানান জেল ব্রিটিশরা কিভাবে পরিচালনা করত তার সম্পর্কে তথ্য লিপিবদ্ধ রয়েছে। আবার একটি করিডর, সেই করিডর কিন্তু পুরোপুরি ঘেরা, তাও সেখান থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। এই করিডর দিয়ে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ইতিহাসের প্রায় উপেক্ষিত বা স্বল্পভাবে ব্যাখ্যা করা একটি অংশ, সেটি হলো মহিলাদের অবদান এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে। সেখানে ভগিনী নিবেদিতা থেকে শুরু করে বীণা দাস পর্যন্ত প্রমুখ বাঙালি মহিলা বিপ্লবী তথা ভারতীয় মহিলা বিপ্লবীর অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখান থেকে যদি নেমে আসেন তাহলে এখানে একটি ফুড কোর্ট রয়েছে। এই ফুড কোর্ট এর পাশেই যদি আপনারা চান তাহলে দেখতে পাবেন একটি ঐতিহাসিক কারাকক্ষ, যেটি একটি শতাব্দী প্রাচীন অট্টালিকা, যেটিকে কোনোরূপ সংস্কার করা হয়নি। খালি ব্রিটিশ শাসনকালে এই কারাগারের অবস্থা কীরূপ ছিল সেটিকে ফুটিয়ে তোলার জন্য। সত্যি দেখলে এখনও যেন গায়ে কাঁটা দেয়, কি ভয়ানক ছিল সেই পরিস্থিতি যেখানে বিপ্লবীরা রাত্রি যাপন করতেন। ওই স্থান থেকে সোজা যদি ওয়াচ টাওয়ারের রাস্তা ধরে এগিয়ে আসেন তাহলে প্রায় এন্ট্রান্স গেটের কাছে অবস্থিত তাঁতকল। এই তাঁতকলে দেখানো হয়েছে কিভাবে শ্রমদণ্ড ভোগ করতে হতো বিপ্লবীদের, কিভাবে তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করতে হতো, তাদের চরকা কেটে কাপড় তৈরি করার মতো ঘটনাও এখানে মডেলের মাধ্যমে এবং মেশিনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যদিও এই মডেল এবং এই মেশিনগুলোতে হাত দেওয়া যায় না, সেটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাঁতকল থেকে মূল প্রবেশদ্বারের দিকে আপনারা যদি যান, সেখানে দুটি আলাদা আলাদা শোরুম করা হয়েছে, একটি বিশ্ব বাংলা শোরুম এবং অপরটি একটি সুভেনির শপ, যেখান থেকে আপনারা কিছু আলিপুর জেল সম্পর্কিত বই এবং নানান বিখ্যাত বিপ্লবীর কিছু 3D প্রিন্টেড মডেল সংগ্রহ করতে পারেন, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু হলেও দামটা বেশি। তাও যদি আপনাদের একটি স্মৃতি হিসেবে কিছু রাখার ইচ্ছা হয় তাহলে এই সুভেনির শপে আপনারা অবশ্যই যেতে পারেন। সুভেনির শপ থেকে বেরিয়ে এসে যদি দেখেন তার পাশেই রয়েছে একটি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে ওপরে এই মেন এন্ট্রান্স বিল্ডিংয়ের ওপরে একটি কফি হাউস তৈরি করা হয়েছে। এই কফি হাউসে নানান রকমের স্ন্যাক্স এবং অন্যান্য চাইনিজ খাবার অ্যাভেলেবেল আছে। সেগুলো
সুলভ মূল্যেই আপনারা সংগ্রহ করতে পারেন। যদি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায় তাহলে আপনাদের গন্তব্য হয় ওই ফুড কোর্ট অথবা এই কফি হাউস। যদি আপনারা হসপিটাল বিল্ডিংয়ের কাছাকাছি থাকেন তাহলে আমি আপনাদের বলবো ফুড কোর্ট থেকেই খাবার সংগ্রহ করতে। রাত্রিবেলায় কীরকম থাকে এই আলিপুর জেল মিউজিয়াম? যখন রাত্রি নামে এই দেয়ালগুলো যেন কত কষ্টের কাহিনী বর্ণনা করে চলে, কিন্তু সেই কষ্টের কাহিনী বোঝার ভাষা আমাদের জানা নেই। যাই হোক, ব্যথিত হৃদয় সন্ধেবেলায় মিউজিয়াম বন্ধ হওয়ার সময় একবার শেষবারের মতো দেখে নিলাম এই জেল মিউজিয়ামকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।